ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো নিউরাল রেগুলেশন অফ রেসপিরেশন আর নিউরাল কন্ট্রোল অফ রেসপিরেশন, অর্থাৎ শ্বাসক্রিয়া স্নায়ুজ নিয়ন্ত্রণ। তো আমরা নর্মালি জানি যে ইনহেলেশনের অর্থাৎ ইন্সপিরেশনের স্থায়িত্বকাল 2 সেকেন্ড এবং এক্সহেলেশন অর্থাৎ এক্সপিরেশনের স্থায়িত্বকাল 3 সেকেন্ড। তো এই শ্বাসক্রিয়ার যে স্নায়ুজ নিয়ন্ত্রণ, সেখানে প্রধানত 4টে সেন্টার বা 4টে স্নায়ু কেন্দ্র অংশগ্রহণ করে, যেগুলো দেখো, একটা হচ্ছে নিউমোটক্সিক সেন্টার, অ্যাপনিস্টিক সেন্টার, ডর্সাল রেসপিরেটরি গ্রুপ অর ডিআরজি এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অর ভিআরজি। এছাড়াও কিছু হায়ার ব্রেন সেন্টার রেসপিরেশনের রেগুলেশনে, নিউরাল রেগুলেশনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবার আমরা দেখে নেব যে এই যে 4 ধরনের সেন্টার, মূলত যে 4 ধরনের সেন্টার রেসপিরেশন নিউরাল রেগুলেশনের সঙ্গে জড়িত, সেই 4 ধরনের সেন্টারের অবস্থানটা কোথায়। নিউমোটক্সিক সেন্টার এবং অ্যাপনিস্টিক সেন্টার, এরা দুজনে কিন্তু অবস্থান করে পন্সে, যার মধ্যে এই নিউমোটক্সিক সেন্টারের অবস্থান হচ্ছে আপার পন্সে। কোথায় না, আপার পন্সের নিউক্লিয়াস প্যারাব্রাকিয়ালিস মিডিয়ালিস এবং কলিকার ফিউজ নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াসের নাম কিন্তু এখানে মেনশন করতে হবে। অপরদিকে অ্যাপনিস্টিক সেন্টার, আমি আগে নিউমোটক্সিক সেন্টার নিয়ে বলে নিই। তো নিউমোটক্সিক সেন্টারটা অবস্থান করছে আপার পন্সের, কোথায় না, নিউক্লিয়াস প্যারাব্রাকিয়ালিস মিডিয়ালিস এবং কলিকার ফিউজ নিউক্লিয়াস। এই নিউমোটক্সিক সেন্টারটাকে আবার সুইচ অফ সেন্টারও বলা হয়। দেখো এখানে আমি মেনশন করেছি সুইচ অফ সেন্টার। কেন না, নিউমোটক্সিক সেন্টার আমাদের যখন হাইপারক্যাপনিয়া, কোনো কারণে যদি হাইপারক্যাপনিয়া বা হাইপক্সিয়া বা লাং ইনফ্লেশন হয়, ঠিক সেই সময়ে ফুসফুসকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেও কিন্তু সাহায্য করে এই সেন্টার। অর্থাৎ তখন যে রেসপিরেশনের যে রেগুলেশনটা দরকার, যে ধরনের রেগুলেশন দরকার, সেই রেগুলেশনে নিউমোটক্সিক সেন্টারটা সাহায্য করে, যার জন্য এর নাম হচ্ছে সুইচ অফ সেন্টার। এমনকি এটা ইন্সপিরেশনের ডিউরেশনটাকেও রেগুলেট করে। এরপর আমরা চলে আসবো অ্যাপনিস্টিক সেন্টার, যেটা কিনা লোয়ার পন্সে অবস্থান করে। এবং অ্যাপনিস্টিক সেন্টারের কাজ হচ্ছে, অ্যাপনিস্টিক সেন্টার যদি কোনো কারণে উদ্দীপিত হয়, তাহলে সে সরাসরি ইন্সপিরেটরি সেন্টারকে উদ্দীপিত করে এবং ইন্সপিরেটরি অ্যাক্টিভিটিটাকে বাড়ায়। এই অ্যাপনিস্টিক সেন্টারে কিছু ভেগাল অ্যাফারেন্ট নার্ভ প্রবেশ করেছে এবং অন্যান্য রেসপিরেটরি সেন্টার থেকেও কিছু স্নায়ুতন্তু এই অ্যাপনিস্টিক সেন্টারে প্রবেশ করে। 3 নম্বর যে সেন্টারটা, যেটা রেসপিরেশনের নিউরাল রেগুলেশনের সঙ্গে সম্পর্কিত, তার নাম হলো ডর্সাল রেসপিরেটরি গ্রুপ অর ডিআরজি। এর অবস্থান কিন্তু মেডালা অবলাঙ্গাটায়। কোথায় না, নিউক্লিয়াস অফ ট্রাক্টাস সলিটেরিয়াসের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই সেন্টারটা অবস্থান করে। এখানে আমি মেনশন করেছি নিউক্লিয়াস অফ ট্রাক্টাস সলিটেরিয়াস। এবং এই ডর্সাল রেসপিরেটরি গ্রুপের নাম ডর্সাল হলো কেন না, এটা মেডালা অবলাঙ্গাটার ডর্সাল পার্টে অবস্থান করছে, এই জন্য এর নাম ডর্সাল রেসপিরেটরি গ্রুপ। এবং এটা শুধুমাত্র ইন্সপিরেটরি নিউরনকে ক্যারি করে। লিখেছি দেখো, ইট কন্টেন্স অনলি ইন্সপিরেটরি নিউরন অ্যান্ড কন্ট্রোলস নর্মাল ব্রিদিং প্রসেস। এবং নর্মাল যে ব্রিদিং প্রসেস, সেটাকে এই ডিআরজি নিয়ন্ত্রণ করে। নেক্সট আমরা চলে আসবো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অর ভিআরজি। এটারও অবস্থান মেডালায় অবলাঙ্গাটাই, কিন্তু এর দুটো পার্ট রয়েছে। আচ্ছা, এটার নাম ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ কেন হলো না, এটা ভেন্ট্রাল এই কারণেই হলো, নাম ভেন্ট্রাল নামটা এই কারণেই হলো যে এটা মেডালা অবলাঙ্গাটার ভেন্ট্রাল পার্টে অবস্থান করছে। এবং ইট কন্টেন্স বোথ অফ ইন্সপিরেটরি অ্যান্ড এক্সপিরেটরি নিউরনস, অর্থাৎ এখানে 2 ধরনের নিউরনের সমাবেশে লক্ষ্য করা যায়, যেটা কিনা ইন্সপিরেটরি অ্যান্ড এক্সপিরেটরি নিউরনস। এবং এই ভিআরজির যে ক্রেনিয়াল পার্ট, সেই ক্রেনিয়াল পার্টটা অবস্থান করছে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াসে। এবং সেই পার্ট থেকে কিছু নার্ভ ফাইবার যাচ্ছে কোথায় না, অ্যাক্সেসরি মাসলস, অ্যাক্সেসরি মাসলস অফ রেসপিরেশন।
রেসপিরেশনের জন্য দায়ী যে অ্যাক্সেসরি মাসেলগুলো রয়েছে সেখানে যাচ্ছে। আর এর কডাল পার্ট, ভিআরজির যে কডাল পার্ট, ক্রেনিয়াল পার্টটা তো বললাম নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াসে অবস্থান করছে, কডাল পার্টটা অবস্থান করছে নিউক্লিয়াস রেট্রো অ্যাম্বিগুয়াসে, যেখান থেকে কিছু স্নায়ুতন্ত্র কোথায় যাচ্ছে, ইন্সপিউটরি অ্যান্ড এক্সপিউটরি মাসলে যাচ্ছে। কোন মাসলে? এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল। আমরা মেকানিজম অফ ব্রিথিংয়ে পড়েছি যে সেখানে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ইন্টারকস্টাল মাসলের ভূমিকা রয়েছে। সেই মাসলগুলোতে যাচ্ছে এই কডাল পার্ট থেকে কিছু স্নায়ুতন্ত্র, যে কারণে ভিআরজি কন্টেন্স বোথ অফ ইন্সপিউটরি অ্যান্ড এক্সপিউটরি নিউরনস। নেক্সট হায়ার সেন্টার। হায়ার সেন্টার সম্পর্কে ডিটেলসে কিছু না বললেও হবে, যেটুকু বলতে হবে যে হায়ার সেন্টারের মধ্যে কোনগুলো উল্লেখযোগ্য না, সেরিব্রাল কর্টেক্স, সিঙ্গুলার জাইরাস, লিম্বিক সিস্টেম অ্যান্ড হাইপোথ্যালামাস। এবার আমরা চলে আসবো এর মেকানিজমে, অর্থাৎ রেগুলেশন অফ নিউরাল রেগুলেশন অফ রেসপিরেশনের যে মেকানিজম। আমরা আগেই বলেছি যে নর্মাল কোয়াইট ব্রিথিংয়ে ইনহেলেশনের সাহিত্যকাল হচ্ছে 2 সেকেন্ড এবং এক্সহেলেশনের সাহিত্যকাল হচ্ছে 3 সেকেন্ড। সো প্রথম 2 সেকেন্ডে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটাকে আমরা জাস্ট এইটুকু জায়গার মধ্যে এই চার্টের ফ্লো চার্টের মাধ্যমে আমরা দেখিয়েছি, এবং তার পরবর্তী 3 সেকেন্ড অর্থাৎ এক্সপিরেশনের সময় কী ঘটে সেটা আমরা এইখানটায় ডেসক্রাইব করেছি। আমরা দেখে নিই। ইন্সপিরেশনের মুহূর্তে অ্যাপনিস্টিক সেন্টার স্টিমুলেটেড হয়, যে একই সাথে দুটো সেন্টারকে স্টিমুলেট করে। অ্যাপনিস্টিক সেন্টার উদ্দীপিত হলে সে একই সাথে ইন্সপিরেটরি সেন্টারকে উদ্দীপিত করে এবং নিউরোটক্সিক সেন্টারকে উদ্দীপিত করে। বাট এই অ্যাক্টিভেট যখন নিউরোটক্সিক সেন্টার উদ্দীপিত হয়, সেই নিউরোটক্সিক সেন্টারে কিন্তু একটা ইনহিবিটরি এফেক্ট রয়েছে অ্যাপনিস্টিক সেন্টারের ওপর, যেটা আমরা পরে আলোচনায় আসছি। আমরা ইন্সপিরেশনের সময় কী ঘটনা ঘটছে সেটা আমরা বলছি না। ইন্সপিরেশনের মুহূর্তে প্রথমে অ্যাপনিস্টিক সেন্টার স্টিমুলেটেড হলো, সেই অ্যাপনিস্টিক সেন্টার একসঙ্গে ইন্সপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করলো এবং নিউরোটক্সিক সেন্টারকে স্টিমুলেট করলো। ইন্সপিরেটরি সেন্টার যখন স্টিমুলেটেড হলো, সে কী করলো না, ইট জেনারেটস নার্ভ ইম্পালস ফর অ্যাবাউট 2 সেকেন্ডস। 2 সেকেন্ডের জন্য একটা নার্ভ ইম্পালস তৈরি করলো। সেই নার্ভ ইম্পালসটা ইন্টারকস্টাল নার্ভের মাধ্যমে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলে গেল এবং ফেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রামে গেল। তারপর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল এবং ডায়াফ্রাম দুটোরই সংকোচন ঘটলো, অর্থাৎ কন্ট্রাকশন ঘটলো, এবং ইন্সপিরেশন হলো অর ইনহেলেশন হলো। এবার আমরা কোথায় আসবো না, অ্যাট দ্য এন্ড অফ 2 সেকেন্ডস, অর্থাৎ আফটার দ্য কমপ্লিশন অফ ইন্সপিরেশন। ইন্সপিরেশন কমপ্লিট হওয়ার পর কী ঘটছে, আমি আগেই দেখিয়েছিলাম যে নিউরোটক্সিক সেন্টার ইজ অ্যাক্টিভেটেড বাই অ্যাপনিস্টিক সেন্টার, বাট অ্যাক্টিভেটেড নিউরোটক্সিক সেন্টার তার একটা ইনহিবিটরি অ্যাকশন রয়েছে অ্যাপনিস্টিক সেন্টারের উপরে। ইন্সপিরেশন তো আর দীর্ঘস্থায়ী চলতে পারে না। ইন্সপিরেশন 2 সেকেন্ড ধরে হবে, তারপরে 3 সেকেন্ড ধরে এক্সপিরেশন হবে, আবার 2 সেকেন্ড ধরে ইন্সপিরেশন হবে, আবার 3 সেকেন্ড ধরে এক্সপিরেশন হবে। সো অ্যাট দ্য এন্ড অফ 2 সেকেন্ডস, অর্থাৎ আফটার দ্য কমপ্লিশন অফ ইন্সপিরেশন, এই অ্যাক্টিভেটেড নিউরোটক্সিক সেন্টার সে ইনহিবিট করছে আগে থেকে অ্যাক্টিভেটেড হওয়া অ্যাপনিস্টিক সেন্টারকে। সো এই অ্যাপনিস্টিক সেন্টার ইনহিবিটেড হয়ে যাওয়ার মানে কি, এখান থেকে কোনো স্টিমুলেটরি সিগন্যাল আর কোথায় যাবে না, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলে যেতে পারবে না, ইভেন ডায়াফ্রামও যেতে পারবে না। ফলে এদের যে কন্ট্রাকশনটা ইন্সপিরেশনের সময় হয়েছিল সেটা এখানে কন্ট্রাকশন হওয়ার পরিবর্তে এখানে রিল্যাক্সেশন হবে। রিল্যাক্সেশন হওয়ার ফলে কী হবে, কত সেকেন্ড ধরে রিল্যাক্সেশন হবে না, অ্যাবাউট 3 সেকেন্ডস। তার ফলে কী হবে না, এক্সপিরেশন হবে। এইভাবেই ইনহেলেশন এক্সহেলেশন, ইনহেলেশন এক্সহেলেশন রিপিটেডলি সাইক্লিক্যাল ম্যানারে কিন্তু চলতে থাকছে। নেক্সট আমরা এখানে ইন্সপিরেটরি সেন্টার নিয়ে আলোচনা করলাম, বাট এক্সপিরেটরি সেন্টারের কথা কিন্তু এখানে আমরা মেনশন করিনি। কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য রোল অফ এক্সপিরেটরি সেন্টার ইন রেসপিরেশন। নর্মাল কোয়াইট ব্রিদিংয়ে এক্সপিরেটরি সেন্টারে কিন্তু কোনো রোল নেই। নর্মাল কোয়াইট ব্রিদিং এক্সপিরেটরি সেন্টার রিমেন্স ইনঅ্যাক্টিভ, বাট ইন কেস অফ ফোর্সফুল ব্রিদিং, যদি ফোর্সফুল ব্রিদিং হয় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ইন্সপিরেটরি সেন্টার, যেটা কিনা অ্যাপনিস্টিক সেন্টারের মাধ্যমে উদ্দীপিত হয়েছিল, আমি আগেই দেখেছিলাম যে অ্যাপনিস্টিক সেন্টার উদ্দীপিত করে ইন্সপিরেটরি সেন্টারকে। সো সেই
activated inspiratory area or inspiratory center stimulates expiratory area or expiratory center during forceful breathing. and expiratory area যখনই স্টিমুলেটেড হয় তখন সে কি করে, তখন সে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসল অ্যান্ড অ্যাবডোমিনাল মাসলস এই দুটো মাসেলের কন্ট্রাকশন ঘটায়। তার ফলে কি হয় না, আমাদের যে থোরাসিক কেজ আর থোরাসিক ক্যাভিটি তার যে ভলিউমটা সেটা ডিক্রিজ করে। ভলিউম ডিক্রিজ করা মানে কি, ভলিউম যত ডিক্রিজ করবে ফুসফুস মধ্যস্থ বায়ুচাপ তত বৃদ্ধি পাবে। যখন সেটা অ্যাটমসফেরিক প্রেশারের চেয়ে ভীষণভাবে বেড়ে যাবে তখন সেটা ফোর্সফুল এক্সহেলেশনের মাধ্যমে আমাদের দেহের বাইরে বেরিয়ে যাবে। দ্যাট ইজ দ্য রোল অফ expiratory center in respiration. So thank you.